দেখবো না অনলাইনে যেহেতু আমাদের স্টিল উই হ্যাভ অনেকগুলো আমরা অফলাইন ক্লাস পাবো। আই এম প্রিটি শিওর অ্যান্ড ভেরি মাচ অপটিমিস্টিক অ্যাবাউট দ্যাট। এবং আমি আজকে খুব ছোট করে গত ক্লাস যেটা পড়িয়েছি সেটার সাথে কন্টিনিউশন হিসেবে কিছুটা পড়ানোর চেষ্টা করবো এবং খুব বড় ক্লাস নেবো না। এখানে অ্যাসিওর ইউ ওরিড হওয়ার কিছু না। অনেকে শব্দ পাচ্ছিলাম, হয়তো অনেকে আমরা হয়তো বাইরে আছি। আমরা যদি জাস্ট একটু জাস্ট রিক্যাপচুলেট করি, অ্যাকচুয়ালি গত ক্লাসে আমরা শুরু করেছিলাম, আমরা খুব বেশি প্রসিড করতে পারিনি। আমরা উই অলরেডি স্টার্টেড উইথ স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন। গত ক্লাসে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনের ধারাবাহিকতায় আমরা পড়িয়েছিলাম যে ড্রাগ ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। ড্রাগ ডিজাইন ডেভেলপমেন্টের ইম্পর্টেন্ট কিছু বিষয়গুলো নিয়ে, ড্রাগ ডিজাইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন কোন বিষয় কনসিডার করা হয়, কোন কোন স্টেপগুলো থাকে অ্যাসোসিয়েটেড, হোয়াট শুড বি কনসিডারেবল ফ্যাক্টরস ফর ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ড্রাগস, সেই বিষয়গুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। ডিফারেন্ট ফ্যাক্টর, চুজিং ডিজিজ, টার্গেট স্পেসিফিসিটি, সিঙ্গেল টার্গেট, মাল্টিপল টার্গেট, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। সো আমাদের বেসিক্যালি যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন। তাহলে আমরা যদি একটা ড্রাগ প্রথম থেকে একেবারে আমরা যেটা বলেছি যে বিফোর দ্য 19th সেঞ্চুরি বা 20th সেঞ্চুরির শুরুর দিকে একেবারে যে ড্রাগ যেটা ছিল সেটা হয়তো কোনো হার্বস ছিল অথবা পোষণ ছিল। এখন তারপর থেকে গ্র্যাজুয়ালি ডেভেলপমেন্ট করতে করতে এখন আমরা যেটা দেখছি সেটা আমরা পাচ্ছি একবারে প্যাকেজড ফর্মে, যে মডার্ন ড্রাগ সেগুলো পাচ্ছি। ইভেন ইফ ইউ জাস্ট গো ব্যাক ফর 30 years ব্যাক ফ্রম নাও, নট ইভেন 30, 25, 30 আই থিঙ্ক শুড বি ফাইন। এবং ওই সময়গুলোতেও যদি আমরা দেখতাম যে আমাদের যে হেলথ কেয়ার সিস্টেমে যদি উপজেলা হেলথ কমপ্লেক্স গুলো, আমরা ওই সময়টাতে অনেকে হয়তো হ্যাড দ্য অপরচুনিটি টু ভিজিট দ্য উপজেলা থানা হেলথ কমপ্লেক্সেস। স্টিল রিমেম্বার যে ওই সময়গুলোতে যখন প্যারাসিটামল বা ইন্ডোমিথাসিন বা অথবা যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক যখন প্রোভাইড করা হতো ফ্রম দ্য উপজেলা হেলথ কমপ্লেক্সেস, এগুলো কিন্তু একটা একটা হচ্ছে এইরকম প্যাকেজিং গুলো কিন্তু ছিল না, যেটা আমরা এখন রিসেন্টলি উই গেট ইন স্ট্রিপ ফার্ম, অথবা আমরা যেভাবে আমরা প্যাকেজিংটা পাচ্ছি সেটা কিন্তু ছিল না। তখন কি হতো যে একটা কন্টেনারের মধ্যে হয়তো 500 ট্যাবলেট অথবা ক্যাপসুল প্রোভাইড করা হতো, ও হেলথ কমপ্লেক্সে গেলে অ্যাজ পার রিকোয়ারমেন্ট ডক্টর হয়তো প্রেসক্রাইব করতো, হয়তো ডিসপেন্সার যে থাকতো সে ডিসপেন্স করে দিত। অলরাইট, সো সিচুয়েশন হ্যাজ বিন চেঞ্জ। এখন কিন্তু একেবারে ওইভাবে কিন্তু ওই একটা কন্টেনারের মধ্যে অনেকগুলো ট্যাবলেট অথবা ক্যাপসুল ওইভাবে কিন্তু প্রোভাইড করা হয় না, তাই না? যদিও এগুলোর অনেকগুলো কমপ্লিকেশনও আছে, যেমন ওইভাবে প্রোভাইড করার, চাইল্ড রেজিস্ট্যান্ট কন্টেনারে প্রোভাইড না করার কারণে অনেক ক্ষেত্রে টক্সিটি বা পয়জনিং হওয়ার পসিবিলিটি অনেক হাই থাকে, ডিগ্রেডেশন হওয়ার পসিবিলিটি অনেক হাই থাকে। সো সিচুয়েশন হ্যাজ বিন চেঞ্জ। এগুলো এখন মডার্ন প্যাকেজিং হয়েছে, ইন্ডিভিজুয়াল ট্যাবলেট অ্যাজ পার ডোজ রিকোয়ারমেন্ট সেগুলোকে বিভিন্নভাবে প্রোভাইড করা হচ্ছে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, এবং ডিফারেন্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি একবারে হোল হার্টেডলি ট্রাই করছে যাতে প্রতিনিয়ত এগুলোকে মডার্নাইজ করা যায় এবং আপ টু ডেট রাখা যায়। অলরাইট, এখন তারই ধারাবাহিকতায় যে আসলে এই যে ওষুধ পেশেন্টের কাছে পৌঁছানো, তারপরে প্রেসক্রিপশন, এইগুলো নিয়ে পড়তে গেলে আমাদের যেটা পড়তে হবে যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন। আসলে এই স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনটা কি? আমি যদি সিম্পলি বলতে চাই, প্রত্যেকটা ডিজিজের আচ্ছা একটু হ্যাং অন, কেউ জয়েন করার জন্য চেষ্টা করছে। ইট শুড বি অটোমেটিক্যালি ডান। এক্সকিউজ মি। অলরাইট, ওকে। সো আমরা যেটা বলেছি যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন কি,
স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট এটা যদি জাস্ট প্যাসিভ ডেফিনেশন যদি আমরা বলি, সিস্টেমিক্যালি ডেভেলপড স্টেটমেন্ট, এটা যেটা আমরা বলছি, সিস্টেমেটিক্যালি ডেভেলপড স্টেটমেন্ট ডিজাইন টু অ্যাসিস্ট practitioner and patients in making decisions about appropriate healthcare for specific clinical circumstances. তার মানে কোনো ধরনের একটা যদি পার্টিকুলার কোনো ডিজিজ যদি হয়, সেই ডিজিজের এগেনস্টে কোন ধরনের ট্রিটমেন্ট ইউজ করা হবে তার এক ধরনের সিস্টেমেটিক্যালি ডেভেলপ স্টেটমেন্ট, এটা 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 যেন এভরিবডি ইজিলি অ্যাকসেপ্ট সেই ধরনের স্টেটমেন্ট, সেই ধরনের একটা প্রোটোকল, একটা গাইডলাইন, সেইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন আমরা যদি বলি। আপনারা দেখে থাকবেন যে যখন কোভিড-19 ছিল, কোভিড-19 অথবা আমরা যদি ডেঙ্গু ট্রিটমেন্টের কথাও যদি চিন্তা করে থাকি, তাহলে কিন্তু একটা প্রত্যেকটা হসপিটালে একটা ট্রিটমেন্ট গাইডলাইন আছে, এবং এটা নিয়ম হচ্ছে যে একটা কমন একটা ডিজিজের জন্য, যে ডিজিজটা হয়তো আমাদের হেলথ কেয়ার সিস্টেমের সাথে অ্যাসোসিয়েটেড, তাহলে ওই ডিজিজের জন্য যে একটা নির্দিষ্ট ট্রিটমেন্ট যেন আমাদের একবারে বাংলাদেশের প্রত্যেকটা জায়গার মানুষ যেন সেটাকে ইউজ করতে পারে, হেলথ প্র্যাকটিশনার্স, এবং সেখান থেকে বেনিফিট পেতে পারে নট অনলি দ্য হেলথ প্র্যাকটিশনার, এবং যারা হচ্ছে পেশেন্ট আছে পেশেন্টও। তার মানে যে কোনো একটা ডিজিজের জন্য সেই ডিজিজটা যদি আমাদের হেলথ কেয়ার সিস্টেমের যদি পার্ট হয়ে থাকে, তাহলে সেই ডিজিজটাকে ট্রিটমেন্টের জন্য যে আমার একটা ট্রিটমেন্ট, একটা গাইডলাইন, যে গাইডলাইনটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গার মানুষ একেবারে এক বাক্যে সেটাকে স্বীকার করে নেবে, এবং প্রত্যেকটা হেলথ কেয়ার প্রফেশনালস বা প্র্যাকটিশনার্স যারা আছে দে উইল প্র্যাকটিস ইট। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, আমি জাস্ট একটা দুইটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, যেমন ডেঙ্গু। এখন যদি ডেঙ্গু হয়, যেহেতু কিছু ট্রিটমেন্ট প্রোটোকল আমরা জানি যে ডেঙ্গুর ক্ষেত্রে আমরা বলে থাকি যে আইডেন্টিফাইড হলে তাহলে এক্ষেত্রে কোনো ধরনের নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ এই জায়গাটাতে ইউজ করা যাবে না। স্পেশালি যদি আমরা বলি যে এই জায়গাটাতে অ্যাসপ্রিন জাতীয় কোনো ধরনের মেডিকেশন শুড নট বি ইনক্লুডেড ফর দ্য ট্রিটমেন্ট অফ ডেঙ্গু পেশেন্ট। এটা আমরা মোরলেস উই ফ্যামিলিয়ার উইথ দ্য টার্ম, বিকজ থ্রোম্বোসাইটোপেনিয়া এই ধরনের পেশেন্টের যেটা হয় যে প্লাটিলেট কাউন্ট খুব ড্রাস্টিক্যালি ফল করে যায়, এবং সেই ধরনের পেশেন্টের যদি আমরা অ্যাসপিরিন জাতীয় ড্রাগ যদি প্রোভাইড করে থাকে ডক্টররা, তাহলে আপনারা সবাই জানেন এই জায়গাটাতে কি হয়, প্লাটিলেট কাউন্ট এমনিতেই ডেঙ্গু পেশেন্টের প্লাটিলেট কাউন্ট কমে যায়, তারপরে আবার দেখা গেল যদি অ্যাসপিরিন জাতীয় ড্রাগ প্রোভাইড করা হয়, তাহলে সেক্ষেত্রে আবার দেখা গেল যে অ্যাসপিরিন জাতীয় ড্রাগের অ্যান্টিপ্লাটিলেট প্রপার্টি আছে। তার মানে কখনো যদি কোনো জায়গায় আমাদের কেটে যায়, কোনো জায়গায় ইন্টারনাল ব্লিডিং হয়, তাহলে সেই জায়গাটাতে কি করে, প্লাটিলেট একটা আরেকটার সাথে অ্যাগ্রিগেশন করে সেই ব্লিডিংটাকে বন্ধ করার চেষ্টা করে। বাট আমরা যদি সেই জায়গাটাতে ইন্ডোমিট অ্যাসপ্রিন জাতীয় ড্রাগ ইউজ করি, তাহলে কিন্তু এই ক্যাপাবিলিটি কিন্তু থাকে না, অ্যাগ্রিগেশন প্রপার্টিটা থাকে না, অ্যান্টিপ্লাটিলেট প্রপার্টি বলে। তার মানে সেই ব্লিডিংটা কিন্তু বন্ধ করা যায় না, এবং এটা কন্টিনিউয়াস হতে থাকে, এবং সেক্ষেত্রে ইন্টারনাল ব্লিডিং এর পসিবিলিটি খুব হাই থাকে। তার মানে এটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের গাইডলাইনের প্রথমটাই আছে যে ডেঙ্গু পেশেন্টের ক্ষেত্রে কোনো ধরনের এনিসাইডস ইউজ করা যাবে না, কারণ হচ্ছে এটা বললাম। যেহেতু আমরা পরবর্তীতে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন হিসেবে আরো কিছু ডিজিজ নিয়ে আলোচনা করব, তখন হয়তো এটা নিয়ে আরো ইন ডিটেলস আমরা সেটা নিয়ে বিষয়ে হয়তো আলোচনা করতে পারি। আমি জাস্ট একটা এক্সাম্পল। সেকেন্ডলি হচ্ছে যেমন কোভিড-19 মাস ফ্যামিলিয়ার, যেটা খুব রিসেন্টলি আমরা এই টার্মটার সাথে পরিচিত হয়েছি, তাই না? কোভিড-19 ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি যে প্রথম দিকে এটাকে কিন্তু বিভিন্ন WHO বিভিন্ন হেলথ অর্গানাইজেশনস যারা আছে হেলথ কেয়ার সাথে জড়িত, তারা কিন্তু এটা নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিল যে কিভাবে এটাকে ম্যানেজ করতে হবে। তারপর কিন্তু গ্র্যাজুয়ালি যখন এটার সাথে পরিচিত হয়ে গেল, তখন কিন্তু একটা ট্রিটমেন্ট গাইডলাইন কিন্তু আছে যে হাই নেজাল ফ্লো অক্সিজেন, তারপরে এই জায়গাটাতে আর কোন কোন ধরনের ড্রাগ, এটা এই জায়গাটাতে আমার সাইটোকাইন স্টর্ম হয়, এই জন্য মনোক্লোনাল অ্যান্টিবডি হিসেবে টক্সিজুম্যাব, এটা হচ্ছে ইন্টারলিউকিন 6 ইনহিবিটর। সো এই যে ড্রাগ, তারপরে আমার এই জায়গাটাতে ইনফ্লামেশনটাকে রিডিউস করার জন্য হয়তো ডেক্সামেথাসোন ইউজ করা যেতে পারে। সো কোন কোন ধরনের মেডিকেশন গুলো এই জায়গায় ইউজ করা যাবে, একটা ট্রিটমেন্ট গাইডলাইন ছিল, যেটা হয়তো ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা এটা ফলো করতো। এবং একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলতে চাচ্ছি যে ইটস নট লাইক এ বাইবেল যে আমার এই জায়গাটাতে এটা আর চেঞ্জ করা যাবে না, এটা ইটস কন্টিনিউয়াসলি এটা আপডেটেড হয় বেসড অন দ্য সাজেশন অফ হেলথ কেয়ার প্রফেশনাল, টপ লেভেল হেলথ কেয়ার অথবা কিনোট স্পিকার যে প্রফেশনাল থাকে তাদের উপর বেসিস করে। অলরাইট, সো আমি একটু তাহলে সামনের দিকে যাই, যে তাহলে আমরা বলতে পারি সিস্টেমিক্যালি ডেভেলপড স্টেটমেন্ট, যেটা কিনা কাদের জন্য ইউজ করা হয়, অ্যাসিস্ট প্র্যাকটিশনার এন্ড পেশেন্ট।
প্র্যাকটিশনার পেশেন্ট সবাইকে হেল্প করার জন্য, এবং কেন আমার একটা স্পেসিফিক ক্লিনিক্যাল সার্কামস্টেন্স, কোনো একটা ডিজিজ সার্কামস্টেন্সের হেলথ কেয়ার সিস্টেমের সাথে যদি জড়িত থাকে তাহলে সেটা ট্রিটমেন্ট প্রোটোকলটা কিরকম হতে পারে। আচ্ছা, এই জায়গাটাতে ফার্মাসিউটিক্যাল, নন ফার্মাসিউটিক্যাল, আমরা যদি বলি যে ফার্মাসিউটিক্যাল নন ফার্মাসিউটিক্যাল ট্রিটমেন্ট সবগুলোই হচ্ছে ইনক্লুডেড থাকে। যেমন যেমন আমরা যদি বলতে পারি যে ডায়াবেটিক পেশেন্টের জন্য আমার যে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ গুলো আছে তাদের সাথে আমাদের নন ফার্মাসিউটিক্যাল ট্রিটমেন্ট যেটা হচ্ছে যে এক্সারসাইজ, কার্ডিওভাস্কুলার ডিজিজের সাথে যেটা যে প্রবলেম গুলো আছে যে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, যেগুলো কিনা হতে বলছি যে ইট ক্যান রিডিউসেস দ্য ব্লাড হাইপারটেনশন। অ্যাটলিস্ট আপনারা যে ডেফিনেশনটা দেখেছেন ওখানে বলা আছে যে আমি যদি প্রতিদিন 30 to 40 মিনিটস ধরে এক্সারসাইজ করি, দ্যাট ক্যান রিডিউস দ্য ব্লাড প্রেশার অ্যাটলিস্ট 5 to 10 করে অথবা কত করে কমাতে পারে। অলরাইট, এরকম একটা ইয়ে আছে। সো তার মানে ইটস নট লাইকলি যে এই জায়গাটাতে শুধু ফার্মাসিউটিক্যাল ট্রিটমেন্ট উইল বি ইনক্লুডেড ইন দ্য স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন, বাট নন ফার্মাসিউটিক্যাল ট্রিটমেন্ট of common health problems could be included here. Just দুইটা এক্সাম্পল ফর ডায়াবেটিক্স, তারপর হচ্ছে আমরা বললাম যে কার্ডিয়াক কমপ্লিকেশন হয়ে থাকে, অথবা কোন একটা ফর এক্সাম্পল কোন একটা পেশেন্ট ডক্টরের কাছে গিয়ে এক্সাম্পল ফর এক্সাম্পল they're giving example to the ডক্টর যে দুইটা বাচ্চা সেম এজ, বাট একজনের হাইট একটু বেশি আরেকজনের, আমার বাচ্চার হয়তো হাইট একেবারে কম। অলরাইট, সো সেক্ষেত্রে পেশেন্টকে ডক্টর কি বলবে? সেক্ষেত্রে তো ফার্মাসিউটিক্যাল ট্রিটমেন্ট, নন ফার্মাসিউটিক্যাল যে জাস্ট অ্যাসিউরেন্স যে না এভরিথিং লুকস ফাইন, তার রিকোয়ারমেন্ট যে হাইট বডি সবকিছু ঠিক আছে। আচ্ছা, আমি কানেক্টেড, শুনতে পাচ্ছেন আমাকে? সবাই শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, ঠিক আছে। যদি মাঝে মাঝে এরকম হয়ে যায়, ডিসকানেক্টেড হয়ে যায়, সেরকম হলে একটু প্লিজ একটু জানার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, কেউ যদি কমপ্লেন করে যে সেম এজ কিন্তু দেখা গেল যে একজনের হাইট বেশি একজনের হাইট কম, সো এই ধরনের প্রবলেম নিয়ে যখন কোনো যাবে ডক্টরের কাছে, ডক্টর কিন্তু তখন তাকে অ্যাসুরেন্স করবে। সো এই জায়গায় অ্যাসুরেন্সটাই হচ্ছে নন ফার্মাসিউটিক্যাল ট্রিটমেন্ট, যে না এভরিথিং লুকস ওকে, হাইট নিয়ে ওরিড হওয়ার কোনো কিছু নাই। অলরাইট, সো দ্যাট ইজ অলসো অ্যানাদার ক্যারেক্টারিস্টিক্স আমরা বলেছি স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনের মধ্যে। এখন যখন কোনো স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনের মধ্যে ড্রাগ ট্রিটমেন্ট যখন ইনক্লুডেড থাকে, অনেকগুলো ফ্যাক্টর এই জায়গাটাতে জড়িত থাকে। যেমন এই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর মানে ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকবে, আমি গ্র্যাজুয়ালি আমরা হয়তো সেগুলো নিয়ে আলোচনা করবো। যেমন এখানে বলছে যে ড্রাগ ট্রিটমেন্ট হয়, তাহলে যে ড্রাগটা ইউজ করবে তার নাম, দ্য নেম, ডোজেস ফর্ম, স্ট্রেংথ, অ্যাভারেজ ডোজ। এটা সব ক্ষেত্রে যে কোন ডিজিজের জন্য কোন ড্রাগ টেস্ট করব, তার নামটা, ডোজেস ফর্ম, কোন ডোজেস ফর্ম, এটা এটা ইনজেক্টেবল কিনা, এটা ওরালি অ্যাকসেপ্টেবল ট্যাবলেট ফর্মে কিনা বা ক্যাপসুল ফর্মে কিনা, অথবা স্ট্রেংথ কতটুকু, এটা 150 না এটা 300, এটা 500, এটা 1000 মিলিগ্রাম, স্ট্রেংথ কতটুকু, এভারেজ ডোজ কতটুকু হতে পারে বেসড অন দ্য বডি ওয়েট, সবকিছু এভরিথিং শুড বি ইনক্লুডেড হিয়ার। নাম্বার অফ ডোজেস পার ডে, আমরা এটা দিনে কতবার খেতে হবে এই ট্রিটমেন্টের জন্য, এটা দিনে একবার খেতে, যেমন অ্যাজিথ্রোমাইসিন আমরা ওয়ান্স ডেইলি নেই, সো এটা দিনে আমাকে কতবার নিতে হবে। এখন অ্যাজিথ্রোমাইসিন এটা আবার ভ্যারি করে পারসন টু পারসন। ফর এক্সাম্পল ইটস এ ম্যাক্রোলাইড, আমরা সবাই জানি ম্যাক্রোলাইড, যেমন অ্যাজিথ্রোমাইসিন যেমন 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসেবে ডোজটাকে ক্যালকুলেশন করা হয়। সো ওয়ান্স ডেইলি আমরা নেই এটা। এটা অনেক ক্ষেত্রে অনেক ডিজিজ ক্ষেত্রে 3 ডেজ প্রেসক্রাইব করে, আবার অনেক ক্ষেত্রে 5 ডেজ, অনেক ক্ষেত্রে 7 ডেজ। আর আমাদের দেশে আসলে কোনো অ্যান্টিবায়োটিক আমরা খুব কম সময়ের জন্য ইউজ করি না, অ্যাটলিস্ট 5 to 7 ডেজ আমরা ইউজ করে থাকি। অলরাইট, সো এর জন্য বলেছে যদি কোনো ড্রাগ ট্রিটমেন্ট থাকে তাহলে তার নাম, ডোজেস ফর্ম, স্ট্রেংথ, অ্যাভারেজ ডোজ কত হতে পারে, নাম্বার অফ ডোজেস পার ডে, দিনে কতবার, যেমন ফর অ্যাজিথ্রোমাইসিন ওয়ান্স ডেইলি ডোজেস, আবার অনেক ক্ষেত্রে বাইনারি ডোজ থাকে, মানে দিনে 2 বার, নাম্বার অফ ডেজ অফ ট্রিটমেন্ট, কতদিন এই ট্রিটমেন্টটাকে কন্টিনিউ করে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট পয়েন্ট। যেমন আমরা যদি একটু জাস্ট পিছনের দিকে আবার যদি একটু আলোচনা ইনক্লুড করতে চাই, দেখেন আমাদের দেশে অ্যান্টি আলসারেন্ট গুলো যখন আমরা ইউজ করি তখন কিন্তু দেখা গেল যে আমরা কি হয়, অ্যান্টি আলসারেন্ট কিনছি, অ্যান্টি আলসারেন্ট মান্থের পর মান্থ আমরা ইউজ করে যাচ্ছি গ্যাসের ট্যাবলেট হিসেবে। আমার হয়তো একটু অ্যাসিডিটি প্রবলেম আছে, আমি করছি, কিন্তু এই ধরনের অ্যান্টি আলসারেন্ট ড্রাগগুলো কিন্তু এটা কিন্তু স্ট্রিক্টলি প্রেসক্রিপশন অনলি মেডিকেশন, আপনি যদি ডেভেলপড কান্ট্রির দিকে যদি তাকান। সো এটা কিন্তু মানে ওভার দ্য কাউন্টার
ড্রাগ না। আপনি আপনি যখনই কোনো ডেভেলপ কান্ট্রিতে যাবেন, আপনি যদি মনে হয় যে আমার অ্যাসিডিটি প্রবলেম হয়েছে, আমি দোকান থেকে একটা ওমিপ্রাজল কিনে খাই, এটা কিন্তু নট পসিবল, অনলি পসিবল ইন আওয়ার কান্ট্রি। অলরাইট, সো ইটস এ প্রেসক্রিপশন অনলি মেডিকেশন, এটা কেনা যাবে না। তার মানে কতদিন আমাকে খেতে হবে? আমার যদি অ্যান্টি আলসারেন্ট হয়, তাহলে কিন্তু মানে টাইম ফ্রেম শুড বি ইনক্লুডেড দেয়ার, যে ফর 3 উইকস। ওকে, আমার আমার যে ডিজিজ, এটা ট্রিটমেন্টের জন্য আমাকে এটা খেতে হবে, বাট নট মোর দেন 3 উইকস। 3 সপ্তাহের বেশি আমি এটা কিন্তু খেতে পারবো না। এটা কিন্তু এই জায়গাটাতে ইনক্লুডেড থাকতে হবে। অলরাইট, এটা 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 যদি না থাকে তাহলে কি হবে? আমরা এই যে বছরের পর বছর খেয়ে যাচ্ছি, আমাদের অনেক ধরনের কমপ্লিকেশন হচ্ছে। যেমন আমরা আমরা দেখেন আপনার রেনিচিডিনের কথা জানি। রেনিচিডিন কিন্তু অনেকটা সময় আমরা অনেক বছর ধরে খেয়েছি। খাওয়ার পর একটা সময় এটা আইডেন্টিফাইড হলো, এটার মধ্যে একটা কার্সিনোজেনিক ম্যাটেরিয়াল অটোমেটিক্যালি এটা যখন স্টোর করা হয় তখন তৈরি হয়। এখন কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। বাট এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু লং টার্ম কিন্তু ইউজ করার কোনো ইয়ে নেই। যেমন সিডেটিভ, হিপনোটিক সিডেটিভস এর কথা যদি বলি, আমাদের দেশে হয়তো কোনো একটা পেশেন্ট হয়তো স্লিপ ডিসঅর্ডার, ইনসমনিয়ার কারণে দেখা গেল ডক্টরের কাছে গেল, ডক্টর লিখে দিল যে সিডেটিভ, এটা যে কোনো ধরনের, হয়তো ব্রোমাজিপাম 3 মিলিগ্রাম ফর 7 days or 10 days। তো সেক্ষেত্রে আমাদের দেশে কি হয়? আমাদের সেই প্রেসক্রিপশনটা আমরা অ্যাবিউজ করি। আমি যাই ডক্টরের কাছে, আমি 7 দিনের সিডিটি নিয়ে আসছি, আবার দেখা গেল যে 7 দিন পর আমার শেষ হয়ে গেছে, আমি আবার সেই সেম প্রেসক্রিপশন নিয়ে কিন্তু ফার্মেসিতে যাচ্ছি এবং সেটাকে আবার ডিসপেন্স করে সেখান থেকে আবার আমি কিন্তু কিনে নিয়ে আসি। সো সেম প্রেসক্রিপশন দিয়ে আমি হয়তো 1 বছর ধরেই সিডিটি হিপনোটিক কিনে যাচ্ছি। তাহলে যে দোকানদার যেটা ডিসপেন্স করছে, এখানে কিন্তু সেই জায়গাটাতে নাই যে আসলে দেখি তো এটার ডেটটা কত তারিখে এটা জেনারেশন করা হয়েছে প্রেসক্রিপশনটা, সেটা কিন্তু ইনক্লুডেড না। সো আপনি যদি ডেভেলপ কান্ট্রিতে দেখেন, আপনারা হয়তো অনেকে যারা ভিজিট করেছেন তখন দেখবেন, যেমন আমার আমার এক্সপিরিয়েন্স আমি দেখছি, আম, আমি আমি মেলবোর্নে দেখেছি, তখন যদি ওই জায়গাটাতে কেউ যদি প্রেসক্রিপশনটাকে ডিসপেন্স করার জন্য কোনো ফার্মেসিতে যায়, ডিসপেন্স করার জন্য ফার্মেসিতে গেলে ফার্মাসিস্ট সে প্রেসক্রিপশনটা নিয়ে তারপর কতদিনের ড্রাগ মেডিকেশন তাকে ডিসপেন্স করবে সেটা যখন জিজ্ঞেস করার পর, হয়তো আমার 7 দিনের মেডিকেশন আছে, আমি হয়তো 3 দিন নিলাম অ্যান্টিবায়োটিক, তাহলে সে প্রেসক্রিপশনটা রেখে কিন্তু তাকে আলাদা একটা ডকুমেন্ট দিবে। হয়তো সেটা প্যাকেজিং এর উপর স্টিকার দিয়ে লাগানো থাকে, ওটা স্ক্যান করলেই অন্য যে কোনো কেমিস্ট শপ থেকে বাকি 3 দিনের, আমি হয়তো 5 দিন কিনেছি, বাকি 2 দিনের মেডিকেশন কিন্তু কিনতে পারবো। তার মানে ওই যে 7 দিন পরে কিন্তু আমি আর কোনো প্রেসক্রিপশন ইউজ করতে পারতেছি না। তার মানে একটা প্রেসক্রিপশন দেখে আমি যে প্রতিবার সেম ধরনের মেডিকেশন যে অ্যাবিউজ করবো, সেটা কিন্তু পসিবল না। এখন আমাদের দেশে যদি বলি যে আমাদের দেশে কেন হচ্ছে, এটা অনেক ক্ষেত্রে এটা ডিফিকাল্ট মেনটেন করা। ওকে, সেক্ষেত্রে হয়তো ওই কারণে হয়তো ওই প্রবলেমটা আসলে হচ্ছে। কেউ কি জয়েন করতে কোনো প্রবলেম ফেস করছে এরকম কিছু? জয়েন করতে কেউ কি কোনো প্রবলেম ফেস হচ্ছে এই পর্যন্ত? না স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। এক্সকিউজ মি, আমি আসলে আচ্ছা, আমাদের দেশে অনেকগুলো প্রবলেমের মধ্যে একটা হচ্ছে যে এই আনকন্ট্রোলড ফার্মেসি নাম্বার, ফার্মেসি যেটা রিটেল ফার্মেসি আমরা বলছি, এই জায়গাটাতে আমাদের এখন কাজ হচ্ছে। আমাদের যদিও মডেল ফার্মেসি এখন আমাদের আমরা অনেকগুলো পাচ্ছি মডেল ফার্মেসি, অনেক হসপিটালগুলো আছে যে জায়গাগুলোতে আমরা হয়তো প্র্যাকটিস করি যে প্রেসক্রিপশন গুলো, মানে ডেট গুলো, কিন্তু এটা আমি যদি বলি পেরিফেরিতে এটা মেনটেন করা খুবই ডিফিকাল্ট। এটা আমাদের দেশে হয় না বললেই চলে। এর জন্য একই প্রেসক্রিপশন আমরা অনেকবার দেখিয়ে সেখান থেকে ড্রাগ ডিসপেন্স করতে পারি। অলরাইট, আচ্ছা, এরপরে এর সাথে আরো কিছু ইনফরমেশন থাকে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনের মধ্যে, যে ডায়াগনোসিস অ্যান্ড অ্যাডভাইস টু দ্য পেশেন্ট মে অলসো বি ইনক্লুডেড। ডায়াগনোসিস অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যে অ্যাডভাইস টু দ্য পেশেন্ট মে অলসো বি ইনক্লুডেড। এখন আমি যদি বলি যে একটা 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 ডিজিজের জন্য ডায়াগনোসিস কি হতে পারে, সেটাও ওই জায়গাটাতে ইনক্লুডেড হতে পারে। যেমন আমরা আমরা যদি বলি যে ডেঙ্গু পেশেন্টের ডায়াগনোসিসের জন্য আমরা বলে থাকি যে NS1 অ্যান্টিজেন টেস্টটা করতে হবে। ঠিক আছে, যে এই অ্যান্টিজেন যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে আরেকটা আছে, আমরা ইমিউনোগ্লোবিলিন IgG অথবা IgM মার্কারও দেখতে পারি। যদি অনেক ক্ষেত্রে দেখা গেল যে অলরেডি বডি অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে, 3 দিনে বেশি
পার হয়ে গেছে, অনেকটা সময় পরে আমি টেস্ট করার জন্য দেখার চেষ্টা করছি যে আসলে আমার ডেঙ্গু পজিটিভ ছিলাম কিনা। এবং আরেকটা কথা বলেছে যে অ্যাডভাইস টু দ্য পেশেন্ট মে অলসো বি ইনক্লুডেড। তার মানে যদি এই ধরনের কোনো ডিজিজ হয় তাহলে পেশেন্টের প্রতি অ্যাডভাইসটা কি সেটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনের মধ্যে থাকতে পারে, যে শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ ছাড়া অন্য কোনো ধরনের ওষুধ এই সময়টাতে খাওয়া যাবে না। সেটা এই ধরনের, আবার হয়তো প্রেগনেন্সি রিলেটেড কোনো যদি স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন থাকে তাহলে কোন ধরনের ক্যাটাগরি, প্রেগনেন্সি ক্যাটাগরি ড্রাগ এই ধরনের ট্রিটমেন্টের জন্য সেফ আর সেফ না, সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং শুড বি ইনক্লুডেড ইন দ্য স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন। অলরাইট, আমি জাস্ট একটু আমি বলেছিলাম যে খুব বেশি বড় ক্লাস নেব না, তারপরেও কিছুটা সময় হয়ে গিয়েছে। এরপরে যদি আমি বলি যে হেলথ প্রবলেমস ইনক্লুডিং স্পেসিফিক ডায়াগনোসিস, যেমন আমি যদি বলি এবং এর সাথে সিমটম, প্রিভেন্টিভ হেলথ সিস্টেম, এগুলো ইনক্লুড। এখানে বলছে যে কোন একটা ডিজিজের ডায়াগনোসিস, ম্যালেরিয়ার কিভাবে ডায়াগনোসিস করা যেতে পারে, এটা অলরেডি আমি বলেছি যে ডায়াগনোসিস এন্ড অ্যাডভাইস টু দ্য পেশেন্ট। তারপরে সিমটম কি থাকতে পারে কোন একটা ডিজিজ হলে, যেমন আমরা দেখেছি যে ডেঙ্গু হলে আমরা বলেছি যে স্কিনে র্যাশ হতে পারে, এটা কমন কিছু প্রবলেম হতে পারে, হেডএক হতে পারে, চোখে ব্যথা হতে পারে, আমরা যদি বলি যে মানে আইবলগুলোর নিচে পেইন হতে পারে। সো সেই ধরনের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা সিমটমস শুড অলসো বি ইনক্লুডেড ইন দ্য হেলথ কেয়ার সিস্টেম। তারপর হচ্ছে প্রিভেন্টিভ হেলথ সার্ভিসেস, এবং সাথে কিছু যেমন বলেছে যে ইমিউনাইজেশন, আমাদের হয়তো চিকেন পক্সের জন্য একটা কমন হেলথ প্রবলেম, এটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন হিসেবে যেমন একটা বলেছি ইমিউনাইজেশন ছোট বাচ্চাদের সব ক্ষেত্রে। আবার যেমন বিসিজি, টিউবারকুলোসিসের জন্য যে ভ্যাকসিন, এটাও ইনক্লুডেড হতে পারে যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনের মধ্যে। যেমন আমাদের দেশে টিউবারকুলোসিস জীবাণু খুবই এটা ডমিনেন্ট আমরা যদি বলবো, এবং প্রিভ্যালেন্স খুবই হাই, এবং অন্য ডেভেলপ কান্ট্রিতে অনেক সময় এটার ভ্যাকসিনেশনও করা হয় না, বাট আমাদের দেশে আফটার বার্থ একবার ফার্স্ট ডেতেই হচ্ছে এটা করা হয়। অলরাইট, সো আমি একটা জাস্ট ওভারভিউ এখানে দেওয়ার চেষ্টা করেছি যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন আমি বলেছি যে এমন একটা ট্রিটমেন্ট প্রোটোকল যেটা কিনা কোনো একটা হেলথ সিস্টেমের মধ্যে যদি সেই জিনিসটা থাকে, একটা ক্লিনিক্যাল সার্কামস্টেন্সে যদি আমার এই হেলথ কেয়ারের মধ্যে যদি থাকে, তাহলে তার ট্রিটমেন্ট প্রোটোকলটা কি হবে, এবং সেই ট্রিটমেন্ট প্রোটোকলটা দেখা গেল যে আমার দেশের প্রত্যেকটা জায়গায় যেন ট্রিটমেন্ট প্রোটোকলটা যেন এক হয়, এবং প্রত্যেকটা ডক্টর যেন কোন কোন স্টেপ ফলো করতে হবে সেগুলো সেম ফলো করতে পারে, এবং তার জন্য একটা মোটামুটি রিটেন ডকুমেন্ট থাকে যেটা সবাইকে প্রোভাইড করা যেতে পারে। অলরাইট, এবং এখানে আমরা বলেছি ফার্মাসিউটিক্যাল, নন ফার্মাসিউটিক্যাল ট্রিটমেন্ট প্রোটোকলও থাকতে পারে। যদি ফার্মাসিউটিক্যাল ট্রিটমেন্ট থাকে তাহলে কোন ড্রাগ ডোজ ট্রিটমেন্ট, তারপরে স্ট্রেন, তারপরে নাম্বার অফ ডেজ ট্রিটমেন্ট, ডায়াগনোসিস, অ্যাডভাইস টু দ্য পেশেন্ট, সবকিছু কিন্তু এই জায়গাটাতে ইনক্লুডেড থাকবে। অলরাইট, এবং আমরা অনেক ক্ষেত্রে বলেছি সিমটমটা ইনক্লুডেড থাকতে পারে। ওকে, আমি একটু তাহলে পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, আমি যদিও প্রথমে একবার ভেবেছিলাম অনলাইন ক্লাস অতটা দরকার নেই, কারণ আমরা অফলাইন পাবো, বাট তারপরে আমি জাস্ট আরো কিছুক্ষণ পড়াচ্ছি 10 মিনিট। ইজ ইট ওকে আর ইফ আই কন্টিনিউ ফর অ্যানাদার 10 মিনিটস? হ্যাঁ, শিওর স্যার। অলরাইট, ওকে। সো এখন আমরা যদি একটু দেখি যে আমাদের এই যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনটা কেন দরকার, সেটা আমি পরে একটু আলোচনা করব। তার আগে যদি একটু আলোচনা করি, আমাদের এই যে ড্রাগ ইউজটাকে কন্ট্রোল করার জন্য আমাদের একটা এসেনশিয়াল ড্রাগ লিস্ট আছে। এসেনশিয়াল ড্রাগ লিস্ট যে ড্রাগগুলো আমাদের জীবন রক্ষাকারী ওষুধ, এবং এইটা গভর্নমেন্ট কন্ট্রোল থাকে একটা সময়। এখন রিসেন্টলি যেটা এসেছে 2025 যদি আমি দেখি, তাহলে অলমোস্ট 300-র কাছাকাছি, 295 or 96, কেউ একজন বলতে পারবে এসেনশিয়াল ড্রাগ লিস্টে কতগুলো ড্রাগ ইনক্লুডেড হয়েছে রিসেন্টলি যেটা হয়েছে? কেউ বলতে পারবো আমরা কতগুলো ড্রাগ আছে এসেনশিয়াল ড্রাগ লিস্টে? আচ্ছা, ঠিক আছে, ওকে। রিসেন্টলি যেটা আছে অলমোস্ট 300 কাছাকাছি, 95-96 এর মতো। এটা একটা সময় আরো কম ছিল, 100। 295।
হ্যাঁ 295, থ্যাংক ইউ। এটা এটা আরো কম ছিল। এটা রিসেন্টলি যেটা হয়েছে এটাতে 135 ড্রাগ হ্যাজ বিন ইনক্লুডেড এবং অলমোস্ট আমি যেটা বললাম 295, 96 এবং 300 কাছাকাছি। সো এগুলো এগুলো কেন? এগুলো প্রাইস গুলো হচ্ছে কন্ট্রোলড বাই দ্য গভর্নমেন্ট। এগুলো চাইলে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এগুলোকে চাইলেই এগুলো দাম বাড়াতে পারবে না। এগুলোকে তৈরি করতে হবে এবং এবং সেই কোম্পানিগুলোকে এগুলোকে অ্যাভেলেবল করতে হবে পেরিফেরাল লেভেল এবং প্রত্যেকটা যেন এটাকে এনশিওর করা হয়, এটা যেন পাই। এখন ইভেন আমি আপনি যদি দেখেন যে এই যে আমার শর্টেস্ট এসেনশিয়াল ড্রাগ লিস্ট আছে তার মধ্যেও দেখি যে 300 ড্রাগ আছে। তার মানে এগুলোকে আমি প্র্যাকটিস করতে পারি। ডক্টরস ক্যান প্র্যাকটিস দোজ 300 ড্রাগস, লাইফ সেভিং ড্রাগস যেগুলো বলছি। তার মানে 300 ড্রাগ, এটা এটা আরো কম ছিল, এটা যখন বেড়ে যাচ্ছে অ্যাজ পার রিকোয়ারমেন্ট, যেহেতু ট্রিটমেন্ট প্রোটোকল হ্যাজ বিন চেঞ্জ। বাট আমার যদি ড্রাগ অ্যাবিউজ করার যদি মানে ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমি এই 300 ড্রাগ লিস্ট থেকে কিন্তু বিং এ প্র্যাকটিশনার আমি কিন্তু আমার প্রচুর অপরচুনিটি আছে। এটাই বলেছে ইভেন দ্য শর্টেস্ট এসেনশিয়াল ড্রাগ লিস্ট অফার্স অ্যাম্পল অপরচুনিটি টু মিসইউজ ড্রাগস বাই ইমপ্রপার ট্রিটমেন্ট অফ কমন প্রবলেমস। তার মানে একটা কমন প্রবলেম আমার আছে, যেমন এখন রিসেন্টলি যেটা সবচেয়ে বেশি আপনার প্রতি ঘরে ঘরে যেটা উই আর ফেসিং রাইট এট দ্য মোমেন্ট, সেটা হচ্ছে ভাইরাল ফিভার ফর দ্য কিডস। এখন আপনি সেম ভাইরাল ফিভার নিয়ে আপনি ডক্টরের কাছে যান, দেখেন এক এক ডক্টরের এক এক ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল। কেউ হয়তো কোনো অ্যান্টিবায়োটিক্স প্রোভাইড করছে না, কেউ হয়তো কোন এক জেনারেশনে হয়তো সেফালোস্পোরিন প্রোভাইড করছে, কেউ হয়তো ম্যাক্রোলাইডস প্রোভাইড করছে। সো এক একজনের ট্রিটমেন্ট প্রোটোকল কিন্তু এক এক রকম। কিন্তু আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনের কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু বলাই আছে যে কোনো ধরনের ভাইরাল ফিভারে কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক কাজ করে না। দ্যাটস ট্রু, তাই না? আমার ভাইরাল ফিভার হলে কিন্তু অ্যান্টিবায়োটিক গুলো যেভাবে কাজ করে, যে পাথওয়েতে কাজ করে, সেই পাথওয়েতে কিন্তু ভাইরাস গুলোকে মারতে পারবে না, রাইট? বাট আমরা কিন্তু এটা কিন্তু আমরা প্রোভাইড করছি। এখন সেক্ষেত্রে যদি বলেন তাহলে সে যে এই যে প্রেসক্রিপশন সেটা কিন্তু আমার এসেনশিয়াল ড্রাগ লিস্টের থেকে আসতেছে। মানে দেখা গেলো ওই 300টা ড্রাগ লিস্টের মধ্যে সেটা আছে লাইফ সেভিং ড্রাগ, আমি এটা ডক্টর ক্যান প্রেসক্রাইব বেসড অন দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য পেশেন্ট। অলরাইট, সো এই জন্য বলেছে যে আমার এত কিছু থাকার পর আমি আমার এসেনশিয়াল ড্রাগ লিস্টের নাম্বার অফ ড্রাগ কম আছে, বাট তারপর আমি এখান থেকে দেখা গেল যে অ্যাবিউজ করার পসিবিলিটি আছে অ্যাজ বিইং এ প্র্যাকটিশনার বা ডক্টর, আমি যেটা আমি বলি না কেন। অলরাইট, বাট এইটাকে যদি একেবারে একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের মধ্যে এনে নেওয়া যায় এবং যেটা সবাইকে ফলো করা যদি এটাকে নিশ্চিত করা যায় শতভাগ, তাহলে সেখান থেকে আমরা যেটা বলছি যে এই ড্রাগের অ্যাবিউজ, ইরেশনাল ইউজ অফ ড্রাগস যেটা বলি সেটাকে অনেক ক্ষেত্রে মিনিমাইজ করা যেতে পারে। অলরাইট, আমি পরে আরো স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনের কথা যদি বলি, এটা দুইটা উপায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে থেরাপিউটিক আর একটা হচ্ছে ইকোনমিক। আচ্ছা, এটা বলেছে যে থেরাপিউটিক্যালি ইফেক্টিভ এবং ইকোনমিক্যালি এফিশিয়েন্ট হতে হবে। দুইটা জিনিস, এমন না যে আমার শুধুমাত্র কম টাকার মধ্যে কোনো একটা ট্রিটমেন্ট গাইডলাইন থাকতে পারে, একবার পেরিফেরি লেভেলে পৌঁছাতে পারে না। এটা ইট শুড বি থেরাপিউটিক্যালি ইফেক্টিভ। তার মানে আমি ট্রিটমেন্ট প্রোটোকল যদি ইউজ করি তাহলে আমার জানি এখান থেকে কি হয়, আমি যেন এখান থেকে আমি থেরাপিউটিক ইফিকেসি পাই। আমার জন্য যে পারপাসে আমি এই ট্রিটমেন্ট প্রোটোকলটা একসেপ্ট করছি সেই পারপাসটা যেন সার্ভ হয়। আমার যদি জ্বর টেম্পারেচার রিডিউস করতে হয়, ইট রিডিউস সিস্টেম, আমার যদি ইনফ্লামেশন কমাতে হয়, ইনফ্লামেশন কমায়। সেম টাইম আমি যেটা বলছি ইকোনমিক্যালি এফিশিয়েন্ট। ওকে, এটা যেন মানে মানুষ এটাকে ইউজ করতে পারে এবং এটা কেনার মতো যেন তার সাধ্য আছে এবং টাকাটার মানে হাইলি মানে কস্টলি না, এক্সপেন্স যেন অত বেশি না, যেটা সবার সাধ্যের মধ্যে থাকে। অলরাইট, সেটাই বলেছে যে standard treatment guideline is necessary for therapeutically effective and economically efficient use of drugs, যেটা আমরা বলেছি। ওকে, আচ্ছা, এখন আমরা যদি এখানে বলছি যে at different points of the therapeutic process they may be used to, alright, এখন এটা লাস্টে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেখেন, এখানে বলেছে যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট guidelines are used at different points of the therapeutic process. তার মানে আমার থেরাপিউটিক প্রসেসে অনেকগুলো স্টেপ আছে। যেমন ধরেন আপনার ওষুধ ম্যানুফ্যাকচারিং অলসো পার্ট অফ থেরাপিউটিক প্রসেস। আমি সবকিছু ঠিক করলাম, আমি একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন তৈরি করলাম, একটা এক্সকিউজ মি, আমি একটা ডিজিজের এগেইনস্টে একটা ওষুধ ইউজ করব, কিন্তু সেটা যখন ম্যানুফ্যাকচার করা হলো সেই জায়গাটাতে এনশিওর করলাম না আমাদের অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট ঠিক মতো আছে কিনা। তাহলে কিন্তু কি হলো, আমি সবকিছু নিশ্চিত করলাম ট্রিটমেন্ট গাইডলাইন, কিন্তু যেটা ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে সেই জায়গাটাতে আমি জিএমপি টাকে রেগুলেট করলাম না, বা এই জায়গায় আমার অ্যাক্টিভ যতটুকু থাকার কথা সেটা হলো না, তাহলে কিন্তু আমার আমার যে ইফোর্ট অফ স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনের সেটা কিন্তু ফুলফিল হবে না। সো দ্যাটস ওয়াই এটাকে আমি খুবই ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট হিসেবে কনসিডার করি যে আর ইউজড এট ডিফারেন্ট পয়েন্টস অফ থেরাপিউটিক প্রসেস, মানে এটা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা যেতে পারে বিভিন্ন পয়েন্টে। দে মে বি ইউজড টু ডায়াগনোস,
তার মানে আমি এটা ডায়াগনোসিসের জন্য আমি এটা ইনক্লুড করতে পারি যে আমার একটা কোন একটা অসুখ হয়েছে, সেটা আসলে কোন ধরনের অসুখ, কি অসুখ। এটা একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনের প্রোটোকল। আমি যদি ডায়াগনোসিসটা প্রপার না করি, তাহলে তাকে যদি ট্রিটমেন্ট করি, সেটাও কিন্তু আমার ব্যর্থ হতে পারে যদি প্রপার ডায়াগনোসিস না হয়। অলরাইট, সেকেন্ডলি বলছে যে ডিসাইড অন ট্রিটমেন্ট এন্ড অ্যাসিস্ট উইথ অ্যাডহেরেন্স টু দ্য প্রেসক্রাইব ট্রিটমেন্ট। ডিসাইড অন ট্রিটমেন্ট তার মানে আমি কোন ধরনের, আমি ওকে ডায়াগনোসিস করে ফেললাম, তারপর আমার ডিসিশনটা নিতে হবে যে কোন ধরনের ট্রিটমেন্ট করা যেতে পারে। তারপর অ্যাসিস্ট উইথ দ্য অ্যাডহেরেন্স টু দ্য প্রেসক্রাইব ট্রিটমেন্ট, তার মানে এই যে আমি সবকিছু ঠিক করলাম, আমি ডায়াগনোসিস করা হয়েছে, আমি মেডিকেশন আমি ঠিক করে দিয়েছি যে এই এই ডিজিজের জন্য এই মেডিকেশন, কিন্তু দেখা গেল আমি সেটা প্রপারলি নিচ্ছি না। আমাকে বলা আছে যে আমি 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 হাইপারটেনসিভ পেশেন্ট, আমার ব্লাড প্রেশারটাকে রেগুলেট করার জন্য হয়তো নেভিভোলোল আমি ইউজ করি 2.5 ফর এক্সাম্পল, অথবা প্রোপানোলল যেটাই বলি, অথবা অ্যামলোডিপিন 5 যেটাই আমি ইউজ করি, সেইটাকে দেখা গেল আমি 5 দিন নিলাম, আমার ব্লাড প্রেশার কন্ট্রোলে আসলো, আমি সেটাকে ফলো করছি না, বা ডক্টর বলেছে যে এটা কন্ট্রোলের জন্য, এটা প্রাইমারি হাইপারটেনশন, এটা সেকেন্ডারি টু ডিজিজ না, তার মানে এটাকে যদি কন্ট্রোল করতে হয় আই হ্যাভ টু টেক দ্য মেডিকেশন, এটা যতদিন আমার দরকার। অলরাইট, সো তার মানে এই যে অ্যাসিস্ট উইথ অ্যাডহিয়ারেন্স টু দ্য প্রেসক্রাইবড মেডিকেশন, তার মানে যে আমাকে যে ডক্টর প্রেসক্রিপশন দিয়েছে সেটা যেন আমি এটাকে যেন আমি অ্যাকসেপ্ট করি এবং এটা যেন অ্যাডহিয়ার থাকি, এবং এটা দ্যাট ইজ অলসো পার্ট অফ স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন অ্যাজ ওয়েল। তার মানে আমি এখানে বলার চেষ্টা করেছি যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন শুধুমাত্র একটা বুকলেট ছাপিয়ে সেখানে কোন ধরনের ডিজিজ ক্ষেত্রে কোন ধরনের ওষুধ নিতে হবে এটা না, এটা প্রত্যেকটা জায়গায় হতে পারে, থেরাপিউটিক প্রসেসের ডায়াগনোসিসও হতে পারে, কোন ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল ফলো করতে হবে, যেমন ভাইরাল ইনফেকশনে কোনো অ্যান্টিবায়োটিক না সেটা, তারপরে আবার যেমন কোনো ধরনের প্রেসক্রাইব ট্রিটমেন্ট যেন সেটা পেশেন্ট যেন সেটাকে একসেপ্ট করে, সেটাও অলসো পার্ট অফ দ্য স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন। যেটা আমরা বললাম যে আমি হয়তো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ নিচ্ছি, বাট সেটাকে দেখালো যে আমি 5 দিন 10 দিন পরে খেয়ে বন্ধ করে দিচ্ছি, আবার 1 মাস পরে প্রেশার খুব হাই, তখন আমি খাচ্ছি, হঠাৎ করে দেখালো যে একবার আমি স্ট্রোক করে প্রেশার আনকন্ট্রোলড হওয়ার কারণে আমার স্ট্রোক হয়েছে। সো এই জন্য বলছে দিস উইল হোপফুলি লিড টু দ্য ডিজায়ার্ড ক্লিনিক্যাল আউটকাম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সো আমি যদি প্রত্যেকটা জায়গাতে যদি স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনটাকে যদি এনশিওর করতে পারি, তাহলে আমার ক্লিনিক্যাল যে আউটকাম আমি চাই এখান থেকে, যে সেটা আমার পক্ষে সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। অলরাইট, আরেকটা স্লাইড একটু পরেই, এটা পরে আমি আশা করছি আমি খুব বেশি আমি অফলাইন যখন আসবো তখন আপনাদের সাথে আরো বেশি আলোচনা করব। তাহলে আমি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি খুব ছোট করে। এখন এক্সকিউজ মি, যদি বলি যে এই গাইডলাইন গুলো কেন ভ্যালুয়েবল রিসোর্সেস ফার্মাসিউটিক্যাল থেরাপির ক্ষেত্রে, যদি আমরা প্রথমে অনেকগুলো বিষয় আমি অলরেডি আলোচনা করেছি, তারপরে এখানে কিছুটা যেগুলো বলা আছে, প্রত্যেকটা ডিজিজের ট্রিটমেন্টের জন্য ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে, এবং প্রত্যেকটা ডক্টর কিন্তু একই ট্রিটমেন্ট অ্যাপ্রোচ ফলো করে না আমাদের দেশে, যদি আমরা বলে থাকি। এখন ফলো না করার কারণে many practitioners will not remember the best method of treatment. Second point is also valid, যে আমি অনেক ক্ষেত্রে অনেক ডিজিজ আছে, তার জন্য আমি হয়তো জানি না যে ইফেক্টিভ ট্রিটমেন্টটা কি হবে। কেউ একজন হয়তো ব্রোমাজিপাম খেয়ে হয়তো সুইসাইডাল টেন্ডেন্সির জন্য হসপিটালে ভর্তি হয়েছে, তাহলে ব্রোমাজিপামের জন্য কোনো ধরনের অ্যান্টিডোট আছে কিনা, তার ট্রিটমেন্ট প্রোটোকলটা কি হবে, তাকে আমি স্টমাক ওয়াশ করাতে হবে প্রথমে, সেকেন্ডলি তাকে কোনো ধরনের লুপ ডায়াটিক্স পুরিসেমাইড দিতে হবে যাতে ইউরিনের এক্সক্রিশন রেটটা বেড়ে যায়, তারপর তাকে ইলেকট্রোলাইটস কন্ট্রোল করতে হবে, না কি করতে হবে, নাকি এখানে কোনো 4 ঘন্টা 8 ঘন্টা পরে কোনো হসপিটালে যদি পেশেন্ট আসে তাহলে তাকে কোন ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল ফলো করতে হবে, এটা অনেক ক্ষেত্রে মনে রাখা ডিফিকাল্ট, তাই না, প্রত্যেকটা ট্রিটমেন্ট। সো সেক্ষেত্রে বলেছে যে অনেকগুলো অ্যাপ্রোচ থাকে। সেকেন্ডলি হচ্ছে অনেক ক্ষেত্রে কোনটা বেস্ট মেথড ফর ট্রিটমেন্ট হবে সেটা ডক্টর অনেক ক্ষেত্রে মনে রাখতে পারে না, এবং আমরা যদি সেক্ষেত্রে দেখা গেল যে বেস্ট বা ইফেক্টিভ ট্রিটমেন্ট প্রোটোকলটাকে যদি অ্যাপ্লাই করি, তাহলে সেখান থেকে কিন্তু বেনিফিটটা পেতে পারি। এখন যদি ইফেক্টিভ ট্রিটমেন্ট যদি অ্যাপ্লাই করি, তাহলে কারা বেনিফিটেড হয়? পেশেন্ট বেনিফিটেড হয়, কারণ সেক্ষেত্রে তার ডিজিজটা প্রপারলি হচ্ছে ট্রিটেড হয়ে যাচ্ছে। সেকেন্ডলি হচ্ছে যে হেলথ কেয়ার সিস্টেমটা হচ্ছে কিন্তু এখান থেকে কিন্তু আমরা যদি বলি যে হ্যাপি, যে আমার পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে, বা যে হসপিটাল ম্যানেজমেন্টও কিন্তু ভেরি হ্যাপি যে না, আমার পেশেন্ট ওকে, কোনো ধরনের প্রবলেম নাই। অলরাইট, formulary management will have only limited impact if medicine are used incorrectly. That is also another important point to be noted, যে আমার যদি একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন থাকে এবং এটা যদি আমি ইনকারেক্টলি যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখা গেল যে আমার
ভুল হওয়ার পসিবিলিটি খুব কম থাকবে। কারণ আমি সবসময় আমার যে ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে যে মেডিকেশনগুলো ইউজ করার কথা আমি হয়তো সেটা ইউজ করছি, বাট কোনো কারণে কোনো একটা স্টেপে যদি আমি হয়তো ভুল স্টেপ নেই, বাট অনেক ক্ষেত্রে দেখা গেল কি যে একবার স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনই অ্যাপ্লিকেবল না, অনেক ক্ষেত্রে এটা মডিফাই করতে হয় বেসড অন দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট, রাইট? তো সেক্ষেত্রে এক্সপার্ট যারা থাকে তারা কিন্তু এটাকে মডিফাই করে। আমি কিন্তু প্রথমেই বলেছি স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন ইজ নট এ বাইবেল, ইটস রেগুলারলি এটা আপডেট করা হয়, এটার সাথে অ্যাসোসিয়েটেড যে কমিটি থাকে সেই কমিটি এটাকে আপডেট করে। আপনি জাস্ট একটু কিছুদিন পিছনে যদি যান কোভিড-19 কথা, কোভিড-19 কিন্তু এখন যে ট্রিটমেন্ট গাইডলাইন পাচ্ছি এটা কিন্তু প্রথম দিকে কিন্তু সেরকম ছিল না। এই যে পরের দিকে এলো হাই নেজাল ফ্লো অক্সিজেন দিতে হবে, তারপরে সেখানে কোন কোন ধরনের ট্রিটমেন্ট প্রোটোকলগুলো কোন স্টেপ বাই স্টেপ ইউজ করতে পারে, এটা কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু হয়েছে এবং প্রত্যেকটা স্টেপের একটার পর একটা করে কিন্তু স্টেপগুলো কিন্তু আপডেট করা হয়েছে, তাই না? সো এটা 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 বলেছে যে যদি এটা আপডেটেবল এবং এটা এটা ইটস নট এ বাইবেল। এবং আমরা বলেছি যদি অনেক ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকলটা ফলো করি, কোনো ক্ষেত্রে যদি ইনকারেক্ট হয়ে যায় কোনো স্টেপ, তাহলে আমার দেখা গেল যে লিমিটেড ইম্প্যাক্ট থাকবে, খুব বড় ধরনের ইম্প্যাক্ট এই জায়গাটাতে পড়বে না, কারণ আমি একটা প্রোটোকল অলরেডি মেনটেন করি যে আমার এই 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 ধরনের এই ডিজে আমি হয়তো আমি এই ক্যান্সার পেশেন্টের হয়তো স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে আমি কোন ধরনের এটা রেডিয়েশন থেরাপিতে যাব কিনা, আমার এই জায়গাটাতে আমার সার্জারি লাগবে কিনা, বা আমার এটা এই জায়গাটাতে কেমোথেরাপি লাগবে কিনা, তাহলে আমার একটা ট্রিটমেন্ট প্রোটোকল আছে, সেটা যদি আমি ঠিকমতো ফলো করি তাহলে আমার দেখা গেল যে ম্যানেজমেন্ট পেশেন্ট উইল বি প্রপারলি, এবং আমার এক্ষেত্রে লিমিটেড হচ্ছে প্রবলেম, ভুলও যদি হয় তাহলে সেটা খুবই অল্প পরিমাণ হবে, যেটা হচ্ছে ম্যানেজেবল, রাইট? আমার মনে হয় আজকে আমি রাখি, নেক্সট ক্লাসে আবার যখন অফলাইনে আপনাদের সাথে আলোচনা করব তখন আমি আলোচনা করব। আমি জাস্ট এখান থেকে যদি একটু সামারাইজ করি, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশে। এটা নট অনলি ফর দ্য হেলথ কেয়ার প্র্যাকটিশনার্স, ডাক্তারের জন্য শুধু না, যারা পেশেন্ট আছে তাদের জন্য ইম্পর্টেন্ট। শুধুমাত্র এই ডাক্তার এবং পেশেন্ট না, হেলথ কেয়ার সিস্টেমের সাথে জড়িত যারা আমরা যদি বলি যে হেলথ কেয়ার যে স্টাফ আছে, হেলথ কেয়ার প্রোভাইডার, হেলথ কেয়ার অফিসিয়াল যারা আছে, তারপর পেশেন্ট এবং ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত, সাপ্লাই ম্যানেজমেন্ট যারা ম্যানুফ্যাকচারিং প্রসেসের সাথে যারা জড়িত, তারাও কিন্তু আমরা যদি বলি যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন থেকে হচ্ছে বেনিফিটেড হতে পারে। কারণ হচ্ছে আমাদের যখন কোনো একটা পার্টিকুলার প্যান্ডেমিক সিচুয়েশন বা কোনো ধরনের স্পেশাল সিচুয়েশন আসে, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের এই ট্রিটমেন্টটাকে হচ্ছে ফাইট করার জন্য আমার কোন ধরনের মেডিকেশন কি রকম পরিমাণ লাগবে। এই জায়গাটাতে কিন্তু ফার্মাসিস্টরা বা হেলথ কেয়ার সাপ্লাই ম্যানেজমেন্টের সাথে যে ফার্মাসিস্টরা জড়িত ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আছে, আমরা যদি বলতে পারি। অলরাইট, আমি এরপরে চেষ্টা করবো নেক্সট ক্লাসে এটাকে আরো আলোচনা করার। যেহেতু আমাদের সময় আছে, আমি খুব বেশি অনলাইনে আপনাদের এখান থেকে প্রেশার দিচ্ছি না। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করবো এটাকে আরেকটু আলোচনা করার জন্য। ওকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে, না হলে আমি জাস্ট এখানকার সিআরকে একটু রিকোয়েস্ট করে রাখবো। আজকে মনে হচ্ছে 32 হয়তো কেউ হয়তো অনলাইন থেকে হয়তো আবার ডিসকানেক্টেড হয়ে গেছে, একটু জাস্ট রাখার জন্য, একটা রেকর্ড রাখার জন্য আমরা ক্লাস অ্যাটেন্ডেন্স হিসেবে পরবর্তী জন্য অ্যাড করে দিতে পারি। ঠিক আছে? ইজ ইট পসিবল? হ্যাঁ, ওকে ওকে। কারো কোনো প্রশ্ন আছে, ছোট বড়? অলরাইট, যদি প্রশ্ন থাকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। যেহেতু আমরা একটা খুবই শুরুর দিকে, এই জন্য হয়তো কারো কোনো প্রশ্ন নেই। থ্যাংক ইউ সবাইকে আসলে এই সময় টাইম দেওয়ার জন্য। আমরা আশা করি নেক্সটে অফলাইনে ক্লাস নিতে পারবো। হ্যাঁ, ইকবাল হোসেন কিছু বলতে চাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। বেসিক্যালি আমি একটু পরে জয়েন করছি। আমার যেটা জানা দরকার ছিল সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন যেটা আছে সেটা আসলে প্রোভাইড করছে কে, আসলে রেফারেন্সটা কোথা থেকে আসছে? আচ্ছা, কি WHO স্যার? এটা আমি এখনো শেষ করিনি ইকবাল সাহেব। আমি জাস্ট শুধু ডেফিনিশনটা দিয়ে করেছি। স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনটা এটা আপনি যদি একবার শুরুর দিকে আপনি প্রথম দিকে যদি চিন্তা করেন, তাই না, একবারে আপনি ভুলে যান, WHO ভুলে যান, আপনার আরো যে হেলথ অর্গানাইজেশন গুলো আছে সবকিছু ভুলে যান। আপনি যদি মনে করেন একবারে শুরুর দিকে যারা কোয়াক ছিল, অথবা আমরা বাংলায় যাদেরকে বলি কবিরাজ, তাদের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ছিল, যেটা কিন্তু আপনার মানে উইথ কোর্স অফ টাইম
হ্যাঁ, মানে এটা আমাদের যারা কোয়াক আমরা ডক্টরদেরও একটা ট্রিটমেন্ট প্রোফাইল ছিল স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি আমি ওই কথাটাই বলতে চাচ্ছি যে আমি আসলে যেহেতু আজকে খুব ছোট করে বলেছিলাম যে খুব বেশি যাবো না। সো আপনি বেসিক্যালি যদি একবার পিছনে ফিরে যান তাহলে আপনাকে ওখান থেকে আসতে হবে যে ওদের একটা না, ট্রিটমেন্ট স্যার, গাইডলাইন হ্যাঁ, ছিল এবং যেটা ঠিক আছে গ্র্যাজুয়ালি স্যার। বিভিন্ন জন ইমপ্লিমেন্ট করেছি এবং অনেক ক্ষেত্রে আমাদের দেশে তো আসলে ইমপ্লিমেন্ট বলতে কিছু নাই, বাট স্পেশাল ডিজিজের ক্ষেত্রে তখন হয়তো সেই ইমপ্লিমেন্টেশনটা হয়। যেমন আমি বলেছি কিছু কিছু ডিজিজ কোভিড-19 আমাদের দেখবেন একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে, আমাদের হয়তো ডেঙ্গু সব ম্যানেজমেন্টের জন্য হয়তো ট্রিটমেন্ট প্রোটোকল আছে, সেটা হয়তো সব হসপিটালের জন্য সেম না। আপনি হয়তো পিজিতে গেলে দেখা গেল যে কোনো একটা পার্টিকুলার ডিজিজের জন্য হয়তো একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট আছে, যেটা হয়তো অন্য পেরিফেরিতে হয়তো পাবে না। কিন্তু নিয়ম হচ্ছে যে কোনো একটা হেলথ কেয়ার সিস্টেমের ফ্যাসিলিটির মধ্যে যদি আমার ডিজিজটা থাকে, যেমন ডেঙ্গু আমার দেশের বেশি, তাহলে আমার দেশে ট্রিটমেন্ট প্রোটোকল দরকার। কিন্তু ডেঙ্গু কিন্তু আমি ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে দেখা গেল যে নাই, ওর কিন্তু স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনটা কিন্তু দরকার নাই। সো বেসড অন আমি জানি যে আমার দেশের ট্রিটমেন্ট প্রোটোকলটা কিরকম হবে, তাহলে সেক্ষেত্রে আমার দেশে যারা হেলথ কেয়ারের সাথে জড়িত এবং উইথ হেল্প অফ ডাব্লিউএসও বা অন্য যারা আছে তাদের সাথে একটা কমিটি করে অনেক ক্ষেত্রে এটাই হয়। আমি এটা পরের ক্লাসে আরো ইন ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব, বাট আপনি যদি একবারে বলেন ওকে স্যার, সোর্স কে, তাহলে ঠিক আমি আছে, প্রথমে গট বলবো আইডিয়া। যে একেবারে আমি বলবো সোর্স বললে বলতে হবে যে একবার প্রথমে যারা ছিল। ইটস ওকে স্যার, বুঝতে পারছি। ওকে, আর কোনো ঠিক আছে। প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, ওকে, সবাইকে থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আশা করি কথা হবে। সবাইকে ভালো থাকবেন। Thank you, sir. ওকে।